নমস্কার। আমাকে মনে আছে, আমি শ্লোক দাস আর আমাদের হেড শেফ মিস্টার গৌরাঙ্গ প্রসাদ সমাদ্দার। কি মনে পড়ল? গৌরাঙ্গবাবু তার জীবনের নানান রোমাঞ্চকর কাহিনী শোনান আমায়, আর তারই মধ্যে বাছাই করা কিছু কাহিনী আমি শোনাই আপনাদের। সেই জন্য আগেরবার শুনেছিলাম আমাদের শেফের দাদুর স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠার কাহিনী। তো যাই হোক, আজ আপনাদের এক ভিন্ন কাহিনী শোনানোর জন্য কিন্তু এসে গেছি। ও সরি, শেফের ভাষায় যাকে বলে সত্য ঘটনা। তো দেরি না করে শুরু করা যাক নাকি? সেবার যাচ্ছিলাম হাওড়া থেকে অমৃতসর, 2 রাত 3 দিনের সফর। আমার এর আগে পাঞ্জাব অঞ্চলটা কোনোদিন যাওয়া হয়নি। খুব যে একটা যাওয়ার ইচ্ছে ছিল তাই নয়, কিন্তু এখন দেখছি শিখেদের স্বর্ণ মন্দিরটা ঘোরার ইচ্ছে আমার মনে কিন্তু বেশ প্রবল হয়ে উঠেছে। প্রথম রাতেই শেফ শোনালেন একটা মজাদার গল্প, একটি পল্লীগ্রামের কাহিনী। সে গল্প নয় অন্য কোনো একদিন শোনাবো, কিন্তু পরের দিন দুপুরবেলা একটা ঘটনা শুনলাম, উড়ি সার্জিক্যাল স্ট্রাইকের। তো সেদিন রাতে সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের প্যান্ট্রিকারে। এমন সময় ইলেকট্রিক লাইনের গোলমালে পরপর 3-4টে কামরার বাতি নিভে গেল। প্যান্ট্রিকারটাও হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। রাত তখন প্রায় 11টা। আমাদের তখন শোবার সময়। এদিকে বাইরে ওয়েদারও ভালো না, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘও ডাকছে। তার মধ্যে ছুটছে আমাদের অমৃতসর মেল। এই অবস্থায় আর যাই আসুক, ঘুম আসবে না আমার। যদিও আমাদের বাকি শেফরা দেখলাম দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে। জেগেছিলেন কিন্তু শুধু আমি আর আমাদের হেড শেফ গৌরাঙ্গবাবু। কামরার গেটের মুখে দাঁড়িয়ে দেখি তিনি সিগারেট টানছেন। তারপর সিগারেট খাওয়া শেষ হলে আমার দিকে ফিরে বললেন, এ কি শ্লোক, এখনো ঘুমাওনি? বাকিরা তো নাক ডাকছে হে। না শেফ, ঘুমটা আস্তে আস্তেও বিদায় নিল। এখনই বজ্রবিদ্যুৎ না থামা অবধি কোনো চান্সই নেই। বাবা। হুম, তো বলো কি করবে? এই যা চমৎকার পরিবেশ, একটা গল্প কিন্তু ভালোই জমবে। আমায় আর শান্তি দিলে না। ভাবলাম একটু শান্তিতে ঘুমাবো। ও শেফ, একটা গল্প শুনিয়েই দিন না। হুম, আচ্ছা আচ্ছা। কোনোদিনও রাজস্থান গেছো শ্লোক? না, তবে যাওয়ার ইচ্ছে আছে। হুম হুম হুম, ঠিক আছে, কিন্তু কোনোদিনও রাতের বেলা বসে গল্প করেছো কোনো ভূতের সাথে? এই মনোরম ওয়েদারে ভূতের গল্প? গল্প নয় শ্লোক, সত্যি ঘটনা। আপনি ভূতের সাথে আড্ডা মেরেছেন? কি বলছেনটা কি? ইয়েস ইয়েস ইয়াং ম্যান, মিস্টার গৌরাঙ্গ প্রসাদ সমাদ্দারের জীবনযাত্রার তোমরা 10%ও জানো না। মোরওভার, আজ ওই উড়ি সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বলছিল না দুপুরবেলা, আমার এই কাণ্ডটি তখনকার যখন আমি ছিলাম ইন্ডিয়ান আর্মিতে। আপনি আর্মিতে ছিলেন? কোনোদিন বলেননি তো। ছিলাম ভায়া, ছিলাম। শুনবে সেই ঘটনার কথা? হুম, বেশ, তবে দাঁড়াও দাঁড়াও, একটা সিগারেট টেনে নি। এটা না হলে ঠিক জমে না। শেফ তখন পকেট থেকে বার করলেন তার প্রিয় সিগারেট কেস আর লাইটারটা। তারপর সিগারেট ধরিয়ে একটা লম্বা টান দিয়ে শেফ শুরু করলেন তার সেই রাজস্থানের রোমহর্ষক কাহিনী। বুঝলে শ্লোক, তখন আমি দক্ষিণ কলকাতার একটি ছোটখাটো রেস্তোরাঁয় কাজ করতাম। তবে
মনের মতো চাকরি নয়, রোজগারও কম। বয়স তখন আমার 23-24 হবে। ওই তোমার সেই লখনৌ এর নবাব বাড়ির কাণ্ডটা বলেছিলাম, মনে আছে? সেই তারপর প্রায় 4 বছর হলো আমি কলকাতায়। কিন্তু এই রেস্তোরাঁর চাকরিটায় মন ভরছিল না। না, কম মাইনের জন্য বলছি না, আসলে ওই পরিবেশটা ঠিক ভালো লাগতো না। তার মধ্যে ওই রেস্তোরাঁয় আমার বন্ধু ছিল, বা আমার একমাত্র বন্ধু ছিল, সত্যেন বলে একটি ছেলে, আমার থেকে 2 বছরের ছোট। কিন্তু সেও চলে যায় অন্য এক জায়গায়। তো আমি কি করি? এদিকে চাকরি ছাড়ারও উপায় নেই, চাকরির বাজার বোঝই তো শ্লোক। তো যাই হোক, আর সেই সময়ে আমার একটা ইচ্ছে মাথা চাড়া দিয়ে উঠেছিল, আমি একটা সরকারি চাকরি করব। কিন্তু শেফের কি আর তেমন সরকারি চাকরি হয় শ্লোক? হয় না, অন্তত তখন হতো না। তো রেলওয়েতে দরখাস্ত করেছিলাম, কিন্তু পাইনি। পেপার ঘাটছি যদি কোনো সরকারি চাকরির সন্ধান মেলে। তখন তো আর আজকের মতো এত স্মার্টফোন ছিল না যে নেটেই চাকরি পেয়ে যাব। তো তো বেশ কিছুদিন খোঁজাখুঁজির পর পেলাম একটা বিজ্ঞাপন, ইন্ডিয়ান আর্মি। ইন্ডিয়ান আর্মিতে শেফ? এতে অবাক হওয়ার কি আছে ভাইয়া? আর্মির লোকেরা খাওয়া দাওয়া করে না বুঝি? হ্যাঁ, তা অবশ্য ঠিক। আপনি বলুন। হ্যাঁ, হয়তো আমি আবেদন করলাম, যা সব ক্রাইটেরিয়া ছিল তা তো ফুলফিল হলো। তার উপর 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল। তো তারপর ওদিকে ফিজিক্যাল ফিটনেস চেক করবে। এবার ওটাই তো আমার চিন্তা। আমার হাইটও তেমন কিছু উঁচু না, আর একটা হালকা ভুঁড়িও ছিল। না না, এখনকার মতো এত বড় ভুঁড়ি নয়, তবে হালকা একটা ছিল। তো যাই হোক, আমি তো ঠাকুর ডাকছি যেন বাবা হয়ে যায় চাকরিটা। আর্মিতে শেফ একটা যথেষ্ট রেসপেক্টেবল চাকরি, তার উপর দেশের সেবা করব। হ্যাঁ হ্যাঁ, মানছি আমি রাইফেল হাতে যুদ্ধ করব না, তবে যারা করবে তাদের খাবারের কষ্ট যেন না হয়, সেই দায়িত্বটাও তো আমার। তাই ঠাকুর ডাকছি যেন পেয়ে যাই। আর মা কালী আমার মনোবাঞ্ছা পূরণ করলেন। হ্যাঁ শ্লোক, পেয়ে গেলাম চাকরিটা। ফিটনেস এক্সামিনেশনে পাস। তবে তারপর হলো আর এক ছোটখাটো একটা বিপত্তি। একটা ছোট মতো একটা ইন্টারভিউ হবে। এবার সে তো আর এক জ্বালা। বাংলা মিডিয়াম থেকে পাশ করা এক 50% মার্কস পাওয়া ছাত্র আমি। সেই সময় ইংরাজিটাও এত ঠিকঠাক ভালোভাবে আসতো না। এদিকে ইন্টারভিউ, কি যে জিজ্ঞেস করবে ছাতার মাথা ভগবান জানে। তবে মা কালীর কৃপায় ভালোভাবেই কলকাতার অফিসে ইন্টারভিউ পাশ করে গেলাম। তার কিছুদিন পর এলো কনফার্মেশন লেটার আমাদের হাতিবাগানের বাড়িতে। বাড়িতে তো উল্লাস, ছেলে আর্মিতে চাকরি করবে। সে পাড়ার লোক ডেকে খাওয়ানো, উফ, এখনো মনে পড়ে দিনগুলো। তবে তবে সব আনন্দের মাঝেও আমার চোখকে ফাঁকি দেয়নি আমার মার দুশ্চিন্তার দৃষ্টি। যাই হোক, শেষমেশ আমি পাড়ি দিলাম মুকুলের রাজ্যে। এই মুগুলটা আবার কে? বলি সোনার কেল্লা পরনি মানিকবাবুর। ও হ্যাঁ হ্যাঁ, সরি। ফেলুদার গল্পগুলো বড্ড প্রিয় ছিল আমার। আনন্দমেলায় বেরোতো ওই পুজোর আগে, তখন পড়তাম। তো সোনার কেল্লা পড়ার পর একটা বেশ রাজস্থান ঘোরার ইচ্ছে জেগেছিল আমার মনে। তা শেষমেশ সেটা পূরণ হলো। আচ্ছা, এই রাজস্থানে আপনার ভূতের সাথে এনকাউন্টারটা কবে হয়? 3য় রাতে। উফ, সে এক ভয়াবহ রাত। আর তার আগের দিন। এটা তো শেষ হয়ে গেল। একটা সিগারেট ধরাই দাঁড়াও। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, তো এবার আসি আসল ঘটনায়। 3 দিন ট্রেনে সফরের পর পৌঁছলাম জয়সলমীরে। তারপর আমরা সব গাড়ি করে চললাম বর্ডারের উদ্দেশ্যে। আমাদের লেফটেন্যান্ট কর্নেলের নাম ছিলেন হর্ষবর্ধন সিং। ভদ্রলোক, বেশ গুরুগম্ভীর ছিলেন বটে, তবে ওনার মনটাও ছিল ভীষণ ভালো। তাছাড়া রহমত খান ছিলেন আমাদের মেজর, আর তোপ খান্না বলে একজন কমান্ডিং অফিসার। উনি আমার রান্নার বেশ প্রশংসা করেছিলেন প্রথম দিনই। এখন সবই স্মৃতি। হ্যাঁ, তো যাই হোক, আমরা পৌঁছলাম বর্ডারের কাছে। তো প্রথম দিন সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দিলেন আমাদের চিফরা। আমার বাসস্থানটি ছিল মেন তাঁবু থেকে একটু দূরে, আর আমার কিচেন টেন্ট থেকে 500 মিটার দূরেই হলো গিয়ে স্নাইফিং জোন, এবং তার থেকে কিছুটা এগোলেই বর্ডার। এদিকে সবসময় একটা যুদ্ধের প্রস্তুতি। উফ, সে পরিবেশ বলে বোঝাবার নয় শ্লোক, আজও গায়ে কাটা দেয়। তবে এটাই বলবো যে হিন্দি সিনেমায় যেভাবে দেখায় এ মোটেই তা নয়। প্রথম দিন বেশ ভালোই কাটলো, বুঝলে। রাত্রিবেলায় ভালোই ঘুমালাম। আসলে সারাদিনের পরিশ্রম, তারপর আগে ওই 3 দিনের ট্রেন সফর, বুঝতেই পারছো, তো ভালোই ঘুম হলো বাবা। পরদিন ঠিক সকাল 6টার মধ্যে ওঠা চাই। তো উঠলাম। রাজস্থানের সকাল 6টার পরিবেশ হলো কলকাতার ভোর 4টে 4:30টার পরিবেশ। আর তার উপর রাজস্থানের আবহাওয়া, সকালে 50 ডিগ্রি সেলসিয়াস, তো রাতে একেবারে নেমে যাবে 20-র কাছে। সকলে পুরো কাবু হয়েছিল। সকালে রাতে সবসময় মরুভূমি তোমায় কাবু করে রাখবে। এবার দ্বিতীয় দিন কর্নেল সাহেব বাকি সৈন্যদের সব পজিশন বোঝাচ্ছেন, আমি এদিকে রান্না সামলাচ্ছি। এই রান্না করে, মানে এই আর্মির রান্না করে সত্যি বলতে কোনো আরাম নেই। মানে একজন শেফ হয়ে বলছি, না তো নিজের স্বাদ মতো কিছু দিতে পারবে, না নিজের ইচ্ছে মতো কোনো রান্না করতে পারবে। একেবারে স্ট্রিক্ট রুটিন, অল্প ভাত, ডাল, রুটি, সবজির তরকারি, আর মাঝে সাঝে মাংস, ডিম। তবে তবে তাও কোনো এলাহি ব্যাপার ঠেপার নয়। আমি একাই সামলাতাম প্রায় পুরোটা। 2-1 ছোকরা ছিল বটে, তবে তারা কাজ করার বদলে অকাজই করতো বেশি। তো যাই হোক, এবার এই দ্বিতীয় দিন আমি প্রথম শুনলাম ঘটনাটা। মানে দুপুরে খাবার সময় আমাদের এক সৈনিকের কাছ থেকে শুনলাম এর আগের যিনি চিফ ছিলেন তার রহস্যজনক উধাও হয়ে যাওয়ার ঘটনা। ও সরি, ভুল বললাম, চিফ বলছি, শেফ। কি যে বলি না, বয়সটাও তো হলো শ্লোক। তো যাই হোক, হ্যাঁ, কোথায় যেন ছিলাম। হ্যাঁ, তো এর আগে যিনি শেফ ছিলেন তার রহস্যজনক উধাও হয়ে যাওয়ার ঘটনা। ওনার নাম ছিল সুরিন্দর সিং। বেশ ভালো রান্না তো করতেনই, তার সাথে তিনি ভারতের বেশ অনেক জায়গাতেই ঘুরেছেন। তো আগের বছর তিনি এইখানেই, মানে এই বেসেই ছিলেন। কিন্তু 6 মাস পর হঠাৎ একদিন তিনি উধাও হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তারপর অয়ন বলে এক ছোকরা আসে শেফের পোস্টে, আর তারপর থেকে শুরু হয় ভূতের কাহিনী। ওই ছোকরা বলে যে রাতে প্রায়ই নাকি এক পাওয়ালা মানুষকে দেখতে পায়। মাঝরাতে যখন সবাই ঘুমাচ্ছে আর কিছু সেনাবাহিনী পাহারা দিচ্ছে, তখন মাঝে সাঝেই নাকি এই ছোকরা বালুরেখার সীমান্তে এই ছায়ামূর্তিটি দেখতে পায়। তবে আশ্চর্যের বিষয় এই যে অন্য কেউ কিন্তু কোনোদিনও তাকে দেখেনি। কিন্তু এই ছোকরা যতদিন যায় ভয়ে তো কাবু হয়ে পড়ে। তো তারপর সে অন্য গ্রুপের সাথে যোগদান করে, আর আসি আমি। যদিও কেউ এই ছোকরা অয়নের কথা বিশ্বাস করেনি, কিন্তু সবার মনেই একটা কৌতূহল জন্মে যায়। প্রথম দিকে কেউ কেউ সজাগ হয়ে যায় যে তারের ওপারের কোনো কারসাজি কিনা, কিন্তু না, কোনো প্রমাণ নেই।
তো সবাই ঘটনাটা হেসে উড়িয়ে দেয়, কিন্তু হেসে ওড়াতে পারিনি শুধু আমি। আমার মনেও সন্দেহের এক বীজ ফুটে গেছে, আর অঙ্কুর থেকে রাতারাতি সেই সন্দেহের বীজ এক চারা গাছে পরিণত হয়, শুধু একটি রাতের তফাৎ। দ্বিতীয় দিন রাতে আমারও বারবার মনে হচ্ছিল তাঁবুর বাইরে বেরোলেই বুঝি ওই এক পাওয়ালা ছায়ামূর্তিটির সাক্ষাৎ পাবো। ঠিক করে ঘুমও হলো না সারা রাত। এমনকি মাঝে মাঝে যেন আমার তাঁবুর নিচ থেকে কিছু ধূপ থাপ আওয়াজ পাচ্ছি মনে হয়। আবার মনে হয় শন শন করে যে হাওয়া বইছে, সেই হাওয়ার তালে কে যেন বারবার আমায় ডেকে যাচ্ছে। আমার নাম ধরে ডাকছে না, সে ডাকছে নাইসেফ, नाइसेफ, ओ नाइसेफ, एक बात सुनिए, बाहर आइए, ओ नाइसेफ। বাপরে শেফ, গায়ে তো পুরো কাটা দিচ্ছে। সেই রাতে তো কিছুই না, আসল কাণ্ড তো ঘটলো তার পরের রাতে। পূর্ণিমার রাত ছিল সেই রাত। সেই রাতে চাঁদের আলোয় সেই দৃশ্য ভোলার নয়। আজ 30 বছর হয়ে গেল, কিন্তু সেই রাতের সমস্ত ঘটনা পর পর মনে আছে আজ, একেবারে স্পষ্ট। আর যে তর্স হয়েছে না, এবার আসল জায়গাটায় আসুন তো। তো সেদিন রাতে অনেক কষ্ট করে ঘুমালাম। পরের দিন কাউকে সেভাবে বলতেও পারছি না, সবাই শুনলে ভাববে যে আমারও মাথা গেছে। আগের রাতে ভালো ঘুমও হয়নি, সারাদিন বেশ ক্লান্তই লাগছিল। তো রাতে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি তাঁবুতে গিয়ে লণ্ঠন নিভিয়ে শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তির জন্যই খাটিয়ায় শরীরটা হালকা করতেই ঘুমে চোখের পাতা এক হয়ে গেল। নিমেষের মধ্যেই নিদ্রালোকে পদার্পণ করলাম। হঠাৎ মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। আবার আমি যেন আগের রাতের মতো শুনতে পাচ্ছিলাম যে কেউ যেন আমায় ডাকছে। ভয় আমার সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। নিজের স্নায়ু শক্ত করলাম। খাটিয়ার পাশে কলসি থেকে জল ঢেলে 3 ঘটি জলও খেলাম। তারপর লণ্ঠন জ্বালিয়ে হাত ঘড়িটা দেখলাম, রাত 2:30। আমি আবার শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আর আসে না। এপাশ ওপাশ ফিরছি শুধু। তারপর 3 ঘটি জল খাওয়ার দরুন রাত দুপুরে পেল গিয়ে বাথরুম। তো লণ্ঠনটা নিয়ে আমি তাঁবু থেকে বেরোলাম। পূর্ণিমার রাত শ্লোক, এক অপূর্ব মায়াবী রাত। চাঁদ তখন মাথার ওপর। থর মরুভূমির ওপর চাঁদের আভা পড়েছে। চেনা জায়গাটায় এক অপার্থিব ভয়ঙ্কর সৌন্দর্য সৃষ্টি করেছে প্রকৃতি। 2 দেশের সেনা উঠে চড়ে পাহারা দিচ্ছে নিজের নিজের দেশের। তো আমি আমার কাজ সেরে নিজের তাঁবুর দিকে পা বাড়ালাম। জ্যোৎস্নার খেলা দেখে আর লণ্ঠন নিজের সাথে আনিনি, সে আমার তাঁবুতেই রাখা ছিল। আমি যেই না আমার তাঁবুতে প্রবেশ করব, এমন সময় আবার আবার সেই ডাক, নাইসেফ, नाइसेफ, ओ नाइसेफ, जरा सुनिए, ओ नाइसेफ। আমি ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে পড়লাম। আওয়াজটা আসছে আমার পেছন থেকে। আমার না সাহস হচ্ছে পেছন ফিরে তাকানোর,
না পারছি তাঁবুর ভেতর ঢুকতে। ঠান্ডা হাওয়া বইলেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম তৈরি হয়ে গেছে। পেছন থেকে সেই ডাক, আস্তে আস্তে সেই ডাক যেন আমার কাছে এগিয়ে আসছে। যারা শুনিয়ে আমার হৃদয় পাগলা ঘোড়ার মতো ছুটছে আমার বুকের মাঝে। কিন্তু কিন্তু আবার নিজের স্নায়ু শান্ত করলাম। ভয় পেলে চলে? ব্যাপারটা এবার খুঁটিয়ে দেখতে হবে। আমার ভয়ের কিছুটা অংশ কৌতূহলে পরিণত হলো এবং সেই থেকে একটু সাহস সঞ্চয় করে আমি পেছন ফিরলাম। সেই পূর্ণিমার চাঁদের আলোয় আমি দেখলাম আমার থেকে প্রায় 100 মিটার দূরে একটা বালি স্তূপের ওপর দাঁড়িয়ে একটি কালো ছায়া মূর্তি। হ্যাঁ শ্লোক, আমি না তো সেদিন মদ খেয়েছিলাম, না গাঁজা চোরস করে জন্য টেনেছি, আর সেদিন আমি কোনো স্বপ্নও দেখছিলাম না। ওই অবস্থায় যে কোনো দুর্বল হৃদয়ের মানুষের হার্ট ফেল হওয়ার প্রবল সম্ভাবনা। কিন্তু আমার বয়স 24, রক্ত গরম, বুকে অটুট সাহস, মনের জোর অনেক। সেই অবস্থায় আমার ভয় পেলে চলবে না। এই ছায়ামূর্তিকে আর কিছুক্ষণ আটকে রাখলেই হলো। একটু পরেই উঠে চড়ে আসবে সৈনিকরা, তারাও দেখতে পাবে, তখন সবাই মিলে এর কিনারা করতে পারবে। আমি শুধু অপেক্ষা করছি যে কখন তারা আসবে। আর এদিকে সেই ছায়ামূর্তি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আশ্চর্যের বিষয় কি জানো, এরও একটা পা নেই, কিন্তু 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 এ একটা পাতেই দিব্যি হেঁটে আসছে, আস্তে আস্তে হাঁটছে, কিন্তু কোনো সাহায্য ছাড়াই। এরপর দুটো কাণ্ড ঘটল যার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। প্রথমত বলে রাখি, সেই সময় আমার সাথে সবসময় একটা বাইনোকুলার থাকতো। আমার হঠাৎ সেটার কথা মনে পড়ল। আমি পকেট থেকে ওটা বার করে ওটায় চোখ দিতেই দেখি ছায়ামূর্তি উধাও। আবার বাইনোকুলারটা চোখ থেকে নামাতেই ছায়ামূর্তিকে দেখতে পাই। প্রায় 3 বার এরমই হলো। ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। ছায়ামূর্তি প্রায় অনেকটাই কাছে এসে গেছে, কিন্তু তাও আমি তাকে বাইনোকুলারে দেখতে পাচ্ছি না কেন। 5ম বার বাইনোকুলারটা চোখে লাগাতেই একটা পরিচিত গলা শুনতে পাই আমার পেছন থেকে, আমাদের সৈনিক রাম প্রতাপের গলা। আমি এবার একটু স্বস্তি পেয়ে তাতে যেই না ব্যাপারটা বোঝাতে যাব, একজন বলে উঠল, আমি নাকি চাঁদ দেখছি। আমি ব্যাপারটা বুঝে উঠতে পারলাম না। তারা কি এই আগন্তুকটিকে দেখতে পাচ্ছেন না? একজন পরামর্শ দিল ঠান্ডায় বাইরে না দাঁড়িয়ে তাঁবুতে গিয়ে শুয়ে পড়তে। রাত প্রায় 3টে বাজে, এবং তারা সব চলে গেল। আমি হতভম্বের মতো চেয়ে রইলাম তাদের দিকে, দিগন্ত রেখা অবধি। তারা দেখতে পেল না। আমি বাইনোকুলারটায় দেখতে পেলাম না। আমি তার মানে কি? হঠাৎ আমি আমার চিন্তার মায়াজাল থেকে বেরিয়ে এলাম। আবার সেই ডাক, শেফ, ও নাই শেফ, জরা শুনিয়ে না। এবার গলাটা একদম পরিষ্কার এবং খুব কাছ থেকে। আমি পেছন ফিরে তাকাই, দেখি আমার তাঁবুর সামনে একটা চেয়ার পেতে বসে আছে সেই ছায়ামূর্তি। জ্যোৎস্নার এবং তাঁবুর ভেতরের লণ্ঠনের ক্ষীণ আলোতে আমি দেখতে পেলাম সেই ছায়ামূর্তির মুখ।
কি কুৎসিত ভয়ঙ্কর দেখতে তা বলে বোঝাতে পারবো না শ্লোক। সেই এক পাওয়ালা লোকটি এসে বসলো আমার তাঁবুর সামনে রাখা একটি চেয়ারে। তার বয়স ঠিক কত তা বুঝতে পারছিলাম না, তবে বৃদ্ধ নন, প্রৌঢ় হতে পারেন। মাথা এবং শরীরের বাঁ দিকটা বাজেভাবে পুড়ে গেছে, বাঁ চোখ নেই বললেই চলে। একটা বিষণ্ণতা ও ভয় মেশানো দৃষ্টি তার। আমার ইউনিফর্মে পরে আছেন, তবে বেশ ময়লা। মাথায় একটা পাগড়ি, ডান হাতে একটা চপিং নাইফ, তবে সেটা তিনি নিজের কোলের ওপর রাখলেন এবং তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে আমায় কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেন। তারপর কর্কশ কণ্ঠে জিজ্ঞাসা করলেন যে আমি কতদিন এসেছি। আমি কোনো প্রশ্ন না করেই উত্তর দিলাম যে 3 দিন। তারপর সে আমায় প্রশ্ন করে যে তার ব্যাপারে আমি এর আগে কিছু শুনেছি কিনা। আমিও বললাম যে বাকি সৈনিকরা আগের দিন যা বলেছিল, ওই অয়ন ছোকরার কথাটা। এটা শুনে উনি বললেন যে অয়ন কিছুতেই শোনেনি তার কথা, কিন্তু আমায় দেখে বুদ্ধিমান ব্যক্তি বলে মনে হয়। আমায় জিজ্ঞাসা করলেন ওই পাঞ্জাবি টানওয়ালা হিন্দিতে যে আমি নিশ্চয়ই জানি অয়ন ছোকরারা আগে সেই যে শেফ ছিলেন, এখানে পোস্ট ছিলেন, তিনি হঠাৎ একদিন উধাও হয়ে যায়। কিন্তু এটা জানি কি কেনই বা সে উধাও হয়েছিল। আপাতত গল্প কিন্তু জমে ক্ষীর। গল্প নয় শ্লোক, ঘটনা, সত্য ঘটনা। আচ্ছা আচ্ছা, কন্টিনিউ করুন। হ্যাঁ, হ্যাঁ, তো তারপর সেই প্রৌঢ় এক পাওয়ালা লোকটি আমায় যা বলল সেটারই সারাংশ আমি এবার তোমায় বলি শ্লোক। সুরিন্দর সিং, মানে যিনি উধাও হয়ে গেছিলেন, লোকটি ছিলেন বেশ রসিক, ভালো রান্না জানতেন। কিন্তু একদিন রাতে যখন তিনি ঘুমাচ্ছিলেন, তার হঠাৎ মনে হয় যে কারা যেন ফিসফিস করে কথা বলছে। কোথায় বলছে তা তিনি বুঝতে পারছিলেন না, কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছিলেন যে কারা যেন কথা বলছে। তারপর কিছু সপ্তাহ নিরুপদ্রবভাবে কাটে এবং আবার এক রাতে তিনি শুনতে পান এবং এবার তিনি বোঝেন যে কথাগুলো বালির নিচ থেকে আসছে। হ্যাঁ, তার মানে সুড়ঙ্গ, এবং সুড়ঙ্গ আছে মানে 2 দেশের মধ্যে বেআইনিভাবে যাতায়াত হয়। আর এরকম কিছু সুড়ঙ্গ থাকে বর্ডার এলাকায়। কিন্তু বিষয়টা হলো সুরিন্দর বাবু বুঝতে পারেন যে এই সুড়ঙ্গ দিয়ে বেআইনি কারবার শুধু হয় না, তার সাথে হয় অন্য অনেক ভয়ঙ্কর কারবার। তিনি নিজের তাঁবুর মধ্যেই বালি খুঁড়তে শুরু করেন যদি কিছু রাস্তা পাওয়া যায়। কিন্তু রাস্তার বদলে তিনি পেলেন একটি বস্তু যেটাকে তিনি জ্যামার হিসেবেই ধরতে পারেন, এবং আর একটু পরেই পেলেন একটি ছোট্ট অ্যান্টেনা মাতা বক্স। সুরিন্দর ভালোই বুঝতে পারলেন যে এর বিহিত একটা করতেই হবে। তখনও নিচ থেকে আওয়াজ আসছে। সুরিন্দর ঠিক করেন যে পরদিন সকালেই মেজরকে ব্যাপারটা বলবেন। এই বলে তিনি যেই না উঠতে যাবেন, এমন সময় তিনি শোনেন নিচ থেকে যে আওয়াজটা আস্তে আস্তে বাদিকে, অর্থাৎ ভারতের দিকে এগোচ্ছে। তার মানে কি তারা সুড়ঙ্গর বাইরে বেরোবে? সুরিন্দরের মাথায় বুদ্ধি খেলে গেল। বালি চাপা দিয়ে তিনি অন্ধকারে বেরোলেন তাঁবু থেকে, কান খাড়া করে আওয়াজ শুনতে শুনতে। প্রায় 5 কিলোমিটার অন্ধকারে হাঁটার পর তিনি দেখতে পেলেন সেই সুড়ঙ্গর মুখ এবং কজন মানুষ সেখান থেকে বেরোলো। তারপর কাঠের দরজা বন্ধ করে বালি চাপা দিয়ে দিল এবং তারপর তারা হাঁটা লাগালো ভারতের উদ্দেশ্যে।
সুরিন্দর তখন অতি সন্তর্পণে সেই সুড়ঙ্গের মুখে গিয়ে দরজাটা খুললেন এবং প্রবেশ করল। তার সাথে তার চপিং নাইফ ও টর্চটি ছিল। ঘুটঘুটে অন্ধকার সুড়ঙ্গে টর্চ জ্বালিয়ে সুরিন্দর সিং এগিয়ে চলল। কিছু দূর এগোতেই সে বুঝতে পারল এ হলো জঙ্গিদের চোরাই পথ। সুরিন্দর কৌতূহলবশত আর একটু এগোলো। কত অস্ত্র বোমা রাখা চারদিকে। কতদিন ধরে এই পথ আছে কে জানে, কেউ জানেই না। এরম আরো কত পথ আছে সেই বা কে জানে। সুরিন্দর জানে যে এখনই মেজরকে গিয়ে বলতে হবে সমস্ত ঘটনা, এই চোরাই পথ বন্ধ করাতেই হবে। এই বলে যেই না সে পা বাড়াবে পেছন দিকে, হঠাৎ মাথায় একটা বিশাল ভারী কিছুর আঘাতে সে মূর্ছিত হয়ে পড়ে। চোখ খুলে সুরিন্দর দেখে যে সে এসে গেছে শত্রুর ডেরায়। আইএসআই এর একটা নতুন সুড়ঙ্গের পথ, এবং সেটা আবিষ্কার করে ফেলল শেফ সুরিন্দর সিং। কিন্তু তার আগেই সে গিয়ে পড়ল শত্রুর কবজায়। সুরিন্দর জানে তাকে বেরোতেই হবে, কিন্তু কি করে? সেই প্রশ্নের জবাব আর সুরিন্দর পায়নি। প্রচুর অমানবিক টর্চারের পর, যার মধ্যে প্রধান ছিল সুরিন্দরের একটি পা ও একটি চোখের বলিদান, একদিন সুরিন্দর বুঝতে পারে যে এই নরক থেকে সে বেরোতে পারবে না। কিন্তু এটাও সে বোঝে যে এই জঙ্গিরা ভারতে কিছু একটা বড় করার প্ল্যান করছে, এদের আটকাতেই হবে। তো একদিন সুযোগ বুঝে সে ওই মাটির তলায় আগুন ধরিয়ে দেয়। সেই আগুনে তাদের তেমন একটা ক্ষতি না হলেও সমস্ত নকশা ও কাগজপত্র পুড়ে যায়, এবং সেই আগুনে ঝাঁপ দিয়েই সুরিন্দর আত্মহত্যা করেন। হ্যাঁ, আমিও তোমার মতে বুঝতে পারছিলাম যে যেই প্রৌঢ় লোকটি আমায় গল্প শোনাচ্ছে সে সুরিন্দর ছাড়া আর কেউ নয়। কিন্তু এই কথাটা শুনে আমার সব ঘুরিয়ে গেল। তার মানে কি আমি সুরিন্দরের ভূতের সাথে গল্প করছি? এই প্রশ্নটাই আমায় বারবার চিন্তিত ও অবাক করে দিচ্ছিল। তারপর তারপর ওই প্রৌঢ় ভদ্রলোক কথা বলা শেষ করলেন। আমিও জিজ্ঞেস করলাম সুরিন্দর মারা গেছিল কিনা। তিনি বললেন হ্যাঁ। তারপর আমায় বললেন যে আমি যেন অতি শীঘ্রই কাল সকালেই সমস্ত তথ্য আমাদের মেজরকে বলি, তারপর ওনাকে নিয়ে যেন পূর্ব দিকে কাঁঠাঝাড়ের দিকে 5 কিলোমিটার মতো যাই। ওখানেই একটু খুঁজলেই সুড়ঙ্গ পাওয়া যাবে, এবং তারপর যেন যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করা হয়। এই কথাগুলো তিনি যখন বলছিলেন ওনার কথার মধ্যে একটা আদেশের টান ছিল। তখন আর ওনাকে বা সুরিন্দরের ভূত যাই বলো তাকে ভয় হচ্ছিল না। তিনি তারপর উঠলেন এবং বললেন আমি যেন মেজরকে ওনার কথা না বলি। সকালে নিজে গিয়ে আগে সুড়ঙ্গের মুখটা দেখে তারপর মেজরকে নিয়ে যাই, আর মেজরকে বলি যে এমনি হাঁটতে হাঁটতে আমি এটা খুঁজে পেয়েছি। দেশের সুরক্ষা এখন তোমার হাতে নতুন শেফ। এই বলে তিনি বিদায় নিলেন। জ্যোৎস্না রাতে দেখলাম একটা এক পাওয়ালা ছায়ামূর্তি বালির ওপর দিয়ে হেঁটে চলল পূর্ব দিগন্তের দিকে। যখন আর তাকে দেখা যাচ্ছিল না, আমি আবার নিজের তাঁবুতে ঢুকে লণ্ঠন নিভিয়ে খাটিয়ার ওপর শুয়ে পড়লাম। একটু পরেই শুনলাম যে বাইরে উটের পায়ের শব্দ। আমি তারপর ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আপনি খুঁজে পেলেন? হ্যাঁ শ্লোক, পেলাম সেই গোপন সুড়ঙ্গের পথ। মেজরকেও বললাম। আমায় বেশ সাবাসী দিলেন বটে, তবে সেই সাবাসীটা আমার প্রাপ্য নয়, সুরিন্দর সিং এর প্রাপ্য। আর ওই এক পাওয়ালা প্রৌঢ় ভদ্রলোক আর আসেননি? না,
তারপর প্রায় 1 বছর যে আমি রাজস্থানে ছিলাম আর কোনোদিনও ওনাকে দেখিনি। সুরিন্দর সিং এর আত্মা শেষমেশ শান্তি পেল। আচ্ছা শেফ, একটা কথা বলুন, ওটা যে সিংয়েরই ভূত, সেই বিষয়ে আপনি নিশ্চিত? আলবাত, তার কারণও আছে অবশ্যই। 1, বাইনোকুলারে কেন দেখতে পেলাম না বলো তো? কোনো উত্তর আছে? নেই। 2, রাম প্রতাপ বা বাকি সৈনিক যারা সেই রাতে উঠে করে এসেছিল তারা কেন দেখতে পেল না? পরদিনও কিন্তু আমার তাদের সাথে কথা হয়েছে, মানে মানে ডিরেক্টলি নয়, কিন্তু কথা হয়েছিল, এবং তারা কিন্তু কাউকেই দেখেনি। 3, ওই সুড়ঙ্গ আবিষ্কার হওয়ার পর তারপর আর কেন ওই 1 পাওয়ালা ছায়ামূর্তিকে দেখা যায়নি? আর 4, ও হ্যাঁ, আসল কথাটাই তো বলা হয়নি তোমায়। কি? ওই ঘটনার প্রায় 6 মাস পর আমি মেজরের তাঁবুতে গেছিলাম। ওখানে ওনার অনেক ছবি ফ্রেম করে রাখা, সব আর্মির লোকেদের সাথে। সেখানে আমি দেখতে পাই আমাদের মেজর খান স্যারের সাথে এক ভদ্রলোকের ছবি, একজন শেফ, হুবহু সেই প্রৌঢ় ভদ্রলোকটির মতো। শুধু ফটোতে ওনার চামড়া পুড়ে যায়নি, আর ওনার পাটাও একদম অক্ষতই আছে। আমি মেজরকে জিজ্ঞাসা করলাম এবং তিনি বললেন যে এই ভদ্রলোকই হলেন সুরেন্দর সিং, যার কোনো সন্ধান মেলেনি আজও। বুঝলাম। আচ্ছা শেফ, একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। আপনি আর্মির চাকরিটা ছাড়লেন কেন? ছাড়ার ইচ্ছে ছিল না, কিন্তু সে এক অন্য গল্প, পরে একদিন শোনাব। কিন্তু শ্লোক, এটা ভেবে দেখো, আজ বর্ডারে এই মানুষগুলো আছেন বলেই কিন্তু তুমি আর আমি শান্তিতে বসে এখানে কথা বলতে পারছি। একদম ঠিক কথা। আমরা অল্প কিছু না পেলেই সারা পাড়া মাথায় করি, আর ওনারা মাসের পর মাস নিজেদের সমস্ত কিছু বিসর্জন করে আমাদের জন্য। বিসর্জন বলো না, উৎসর্গ বলো শ্লোক। আজ এই সুরেন্দরের কথাই ভেবে দেখো না, ওনার কি বা মাইনে শেফ হিসেবে, কি বা স্বীকৃতি পান, কিন্তু নিজের জীবন বলিদান তো দিলেনি, এমনকি মৃত্যুর পরও সেবা করে যাচ্ছেন। আচ্ছা, তুমি সিকিমে বাবা মন্দিরের কাহিনী শুনেছো তো নিশ্চয়ই? বাবা হরভজন সিং? হ্যাঁ শ্লোক, এরকম কত বাবা হরভজন সিং বা সুরিন্দর সিংরা নিজের জীবন উৎসর্গ করেছেন দেশের সুরক্ষার প্রতি। ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে শ্লোক। আর আমরা সাধারণ নাগরিকরা এর কোনো মর্মই বুঝি না শ্লোক, জানিও না কবে বুঝবো। যাই হোক, অনেক রাত হলো ভাইয়া, কাল কাজ আছে। যাও এবার শুয়ে পড়ো শ্লোক। হ্যাঁ শেফ, আপনিও শুয়ে পড়ুন। গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, শুভরাত্রি। এই কথাটা কিন্তু একদম ঠিক। আমরা সাধারণ নাগরিকরা শুধু কমপ্লেনই করে গেলাম, এটা চাই, ওটা চাই, সেটা চাই। কিন্তু যেই বীর ভাই ও বোনেরা দেশের জন্য লড়ছে, আমাদের সুরক্ষার জন্য লড়ছে এবং শহীদ হচ্ছে, তাদের সত্যিকারের সম্মানটাকে আমরা আদেও দিই? যেই লোকটি পেট্রিয়টিক পোস্ট শেয়ার করছে ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে, সেই হয়তো রাস্তায় জাতীয় পতাকা পড়ে থাকতে দেখলে সেটার দিকে কোনো নজরই দেয় না। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি।